সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, নিরাপদে আছো। করোনা ভাইরাসের এই বৈশ্বিক মহামারীর কারণে যখন সারা বিশ্ব থমকে গেছে, বদলে গেছে মানুষের জীবনধারা, স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে, পড়াশোনার ব্যাঘাত ঘটছে দারুণভাবে, ঠিক তখনই ঢাকা কলেজ কর্তৃক ইন্টারমিডিয়েট সহ অনার্স মাস্টার্স লেভেলের ছাত্রদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করাটা একটা যুগোপযোগী পদক্ষেপ বলে আমি মনে করি। আমি সাধুবাদ জানাই ঢাকা কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদকে, যার গতিশীল নেতৃত্বে এগিয়ে যাচ্ছে ঢাকা কলেজ এবং সমৃদ্ধ হচ্ছে ঢাকা কলেজ পরিবার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা বাড়িতে বসে হলে কিছুটা উপকৃত হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি পারভিন সুলতানা হায়দার, প্রফেসর ইকোনমিক্স ডিপার্টমেন্ট, তোমাদের সামনে হাজির হয়েছি অনার্স সেকেন্ড ইয়ারের গাণিতিক অর্থনীতি নিয়ে। আজ আমি গাণিতিক অর্থনীতির থার্ড চ্যাপ্টার ইন্টিগ্রেশন বা সমাকলন এই বিষয়টি সম্পর্কে তোমাদেরকে কিছুটা ধারণা দিতে চাই। তোমরা ফার্স্ট ইয়ারে ডিফারেন্সিয়েশন সম্পর্কে পড়ে এসেছো, ম্যাট্রিক্স সম্পর্কেও জেনে এসেছো, অপটিমাইজেশন সম্পর্কে জানো। তা আমি থার্ড চ্যাপ্টার ইন্টিগ্রেশন এটাই শুরু করব। ইন্টিগ্রেশন বা সমাকলন কাকে বলে সেটা প্রথমে তোমাদেরকে জানতে হবে। ইন্টিগ্রেশন হলো ডিফারেন্সিয়েশনের ঠিক বিপরীত প্রক্রিয়া, অর্থাৎ কোনো একটি প্রদত্ত ফাংশনের পরিবর্তনের হার থেকে উক্ত ফাংশনটি বের করার প্রক্রিয়াকেই বলা হয় সমাকলন বা ইন্টিগ্রেশন। যেমন d/dx of ফাংশন অফ x, একে আমরা ডিফারেন্সিয়েশন করলে পাই f'(x). এবার এই f'(x) কে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো মূল ফাংশনটি, অর্থাৎ ফাংশন অফ x সাথে একটি সমাকলনীয় ধ্রুবক যোগ করতে হবে। এখানে এই চিহ্নটি, এস আকৃতির এই চিহ্নটি হলো সমাকলনের চিহ্ন। f'(x) হলো সমাকলনীয় রাশি, ফাংশন অফ x হলো সমাকলিত মান, c হলো সমাকলনের স্থির রাশি। আমরা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে মোট অপেক্ষক থেকে প্রান্তিক অপেক্ষক বের করেছি, কিন্তু অনেক সময় প্রান্তিক অপেক্ষক থেকে মোট অপেক্ষক বের করারও প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমরা সমাকলনের সাহায্য নিয়ে থাকি। তাই বলা যায় অন্তর্কলন এবং সমাকলন একে অপরের বিপরীত প্রক্রিয়া। সমাকলনের প্রকারভেদ। সমাকলন প্রধানত দুই প্রকার। এক, অনির্দিষ্ট সমাকলন। দুই, নির্দিষ্ট সমাকলন। অর্থাৎ ইনডিফিনিট ইন্টিগ্রাল এবং ডেফিনিট ইন্টিগ্রাল। এবার অনির্দিষ্ট সমাকলন কাকে বলে সেটা আমরা জানি। একটি সমাকলিত বা যোজিত ফলাফল যখন কোনো নির্দিষ্ট মানে আবদ্ধ না হয়ে বরং চলকের পরিবর্তনে পরিবর্তিত হয়, তখন তাকে অনির্দিষ্ট সমাকলন বলে। এরূপ অবস্থায় অপেক্ষকের অনির্দিষ্ট যোজিত ফলের সাথে ইচ্ছানুরূপ ধ্রুবক অর্থাৎ আরবিটারি কনস্ট্যান্ট c যোগ করতে হয়। যেমন y = 2x² + 3। আমরা যদি এর ডিফারেন্সিয়েশন বা অন্তর্কলন করি তাহলে পাবো dy/dx =
4x প্লাস 0। এবার 4x কে ইন্টিগ্রেশন করে আমরা সেই মূল ফাংশন আবার ফিরে পাবো। যেমন আমি দেখাচ্ছি, ইন্টিগ্রেশন 4x dx ইকুয়াল টু 4 ইন্টিগ্রেশন x dx ইকুয়াল টু 4 ইন্টু x স্কোয়ার বাই 2 প্লাস c ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস c। এক্ষেত্রে খেয়াল করো, সমাকলনের মাধ্যমে আমরা মূল ফাংশনটি ফিরে পেয়েছি, কিন্তু স্থির মান যেটা ছিল 3, সেটার পরিবর্তে এখানে এসেছে c, অর্থাৎ সমাকলনীয় ধ্রুবক। তো এই সমাকলনীয় ধ্রুবক c এর মান কত হবে তা কিন্তু আমরা জানি না, অজানা। আর সে কারণেই এই ধ্রুবরাশির মান অনির্দিষ্ট থাকে বলে একে বলা হয় অনির্দিষ্ট সমাকলন। এরপর নির্দিষ্ট সমাকলন কাকে বলে? একটি সমাকলিত বা যোজিত ফলাফল যখন কোনো নির্দিষ্ট সীমা বা পরিসরে আবদ্ধ থাকে, তখন উচ্চ সীমা এবং নিম্ন সীমার মান স্থাপন করে সমাকলিত মান নির্ণয়ের পদ্ধতিকে বলা হয় নির্দিষ্ট সমাকলন। অন্যভাবে বলা যায়, ফাংশন অফ এক্স অপেক্ষক টি যদি এ বি এই পরিসরে আবদ্ধ হয়, তাহলে এক্স এর মান এ থেকে বি পর্যন্ত পরিবর্তন সাপেক্ষে ফাংশন অফ এক্স কে সমাকলন করলে তাকে বলা হয় নির্দিষ্ট সমাকলন। যেমন ইন্টিগ্রেশন এ টু বি ফাংশন অফ এক্স dx ইকুয়াল টু fx। এক্ষেত্রে x এর পরিবর্তে প্রথমে উপরের মানটি বসাবো, তবে f ফাংশন অফ b মাইনাস নিচের মানটি বসাবো ফাংশন অফ a। এবার আসো আমরা অন্তর্কলন এবং সমাকলনের মধ্যে কি পার্থক্য সেটা জেনে নিই। অন্তর্কলন বলতে আমরা কি বুঝি? স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে সামান্য পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতকে অন্তর্কলন বলে। অপরদিকে অন্তরক সহগ থেকে মূল অপেক্ষক বের করার গাণিতিক নিয়মকেই বলা হয় সমাকলন। সমাকলনের ক্ষেত্রে সমাকলিত চিহ্ন ইন্টিগ্রেশন dx ব্যবহার করা হয়। অপরদিকে অন্তর্কলনের ক্ষেত্রে dy বাই dx এই চিহ্ন ব্যবহার করা হয়। অন্তর্কলনের সাহায্যে কোনো অপেক্ষক হতে তার প্রান্তিক মান নির্ণয় করা যায়। অপরদিকে কোনো অপেক্ষকের প্রান্তিক মান জানা থাকলে সমাকলনের মাধ্যমে মূল অপেক্ষক বের করা যায়। অন্তর্কলন নানা ধরনের হতে পারে, যেমন আংশিক অন্তর্কলন, পর্যায়ক্রমিক অন্তর্কলন, মোট অন্তর্কলন ইত্যাদি। সমাকলন দুই প্রকার, নির্দিষ্ট সমাকলন এবং অনির্দিষ্ট সমাকলন। অন্তর্কলন দ্বারা চাহিদা ও যোগানের স্থিতিস্থাপকতা বের করা যায়, কিন্তু সমাকলন দ্বারা স্থিতিস্থাপকতা হতে চাহিদা ও যোগান অপেক্ষক বের করা যায়। ভোক্তা এবং উৎপাদকের উদ্বৃত্ত নির্ণয় করা যায় এবং মূলধন অপেক্ষক জানা থাকলে সময়পথ নির্ণয় করা যায়। এরপর আমরা অনির্দিষ্ট সমাকলন নির্ণয় করার ক্ষেত্রে বেশ কতগুলো সূত্র রয়েছে। সেই সূত্রগুলো প্রথমত আমি বোর্ডে লিখছি। এখন কখন কোন সূত্র ব্যবহার করতে হবে সেটা নির্ভর করে অপেক্ষকের ধরনের উপর। আমি প্রথমে সূত্রগুলো লিখছি। 1 নাম্বার, ইন্টিগ্রেশন x to the power n dx equal to x to the power n plus 1 divided by n plus 1 plus c. 2 number, integration 1 by x dx equal to log x plus c. 3 number, integration e to the power x dx equal to e to the power x plus c. 4 number, integration e to the power mx dx equal to 1 by m e to the power mx plus c.
সূত্রগুলোর দিকে খেয়াল করো। আমরা যখন ডিফারেন্সিয়েশন করেছি তখন এক্স এর পাওয়ার যা ছিল সেই পাওয়ারটা আগে আসতো এবং পাওয়ার থেকে 1 বিয়োগ করতে হতো। আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এক্স এর পাওয়ারের সাথে 1 যোগ করে তারপর আবার পাওয়ারের সাথে 1 যোগ করে তা দিয়ে ভাগ করতে হয় এবং সমাকলন শেষ হওয়ার সাথে সাথে একটা সমাকলনের ধ্রুবক সি যোগ করতে হয়। আমরা ডিফারেন্সিয়েশনে log x কে ডিফারেন্সিয়েশন করলে পেয়েছি 1/x। এবার 1/x কে ইন্টিগ্রেশন করে আমরা পাই log x। e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশনও e টু দি পাওয়ার x, ইন্টিগ্রেশনও e টু দি পাওয়ার x। 4 নম্বর সূত্র e টু দি পাওয়ার mx, কোথাও কোথাও e টু দি পাওয়ার kx ও লেখা আছে। তো এই ক্ষেত্রে সূত্রটি হবে 1/m e টু দি পাওয়ার mx প্লাস c। আরো অনেক সূত্র রয়েছে, সবগুলো সূত্র আজকে না লিখে আমরা এই 4টি সূত্র দিয়েই কিছু অঙ্ক করার চেষ্টা করব। তো প্রথমে আমরা 1 নম্বর সূত্র ব্যবহার করে বেশ কয়েকটা অঙ্ক করব। ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 6 dx। 1 নম্বর সূত্র অনুযায়ী এটাকে ইন্টিগ্রেশন করব। x এর পাওয়ার 6, তার সাথে 1 যোগ হবে, তার মানে x টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই 6 প্লাস 1 প্লাস c ইকুয়াল টু 6 প্লাস 1 7। তাহলে আমি লিখতে পারি 1/7 x টু দি পাওয়ার 7 প্লাস c। তারপর ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার -2 dx। এক্ষেত্রে 1 নম্বর সূত্র অনুযায়ী x টু দি পাওয়ার -2 প্লাস 1, অর্থাৎ পাওয়ার যাই থাকুক না কেন তার সাথে 1 যোগ করতে হবে এবং পাওয়ারের সাথে 1 যোগ করে তা দিয়ে ভাগ করতে হবে। এই ক্ষেত্রে আমরা পাচ্ছি x টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই -1 প্লাস c ইকুয়াল টু -1/x প্লাস c। এই নাম্বার অঙ্কটি দেখো, 1/x স্কয়ার -1/x কিউব dx। এখানে দুটি অংশ রয়েছে, আমরা দুটি অংশকে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করতে পারি। তবে খেয়াল করে দেখো এখানে 1/x স্কয়ার 1/x কিউব, আমরা যে 4টা সূত্র লিখেছি তার কোনো সূত্রেই এই অঙ্কগুলো পড়ে না। তাই কি করতে হবে, x স্কয়ার এবং x কিউবকে উপরে নিতে হবে। আমরা জানি যে কোনো রাশিকে নিচ থেকে উপরে অথবা উপর থেকে নিচে নিলে সেই রাশির পাওয়ারের সাইনটা চেঞ্জ হয়ে যায়। তো এই ক্ষেত্রেও x এর পাওয়ারের সাইনটা চেঞ্জ হবে উপরে নিলে। তো ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার -2 dx মাইনাস ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার -3 dx ইকুয়াল টু x টু দি পাওয়ার -2 প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1 মাইনাস x টু দি পাওয়ার -3 প্লাস 1 divided by -3 plus 1 plus c equal to x to the power -1 divided by -1 minus x to the power -2 divided by -2 plus c। তাহলে রেজাল্ট হলো -1/x। x কে নিচে নামালাম, যেহেতু x এর পাওয়ার -1, x নিচে নামলে 1/x মাইনাস মাইনাসে প্লাস 1/2, x নিচে নেমে আসলে x এর পাওয়ার যেহেতু -2 নিচে আসলে x স্কয়ার প্লাস c। এরপর আমি যে নিয়মটা করব সেটা হলো প্রতিস্থাপন পদ্ধতি, অর্থাৎ সব অঙ্কই সরাসরি ইন্টিগ্রেশন করা যায় না, কিছু কিছু ক্ষেত্রে ধরে নিয়ে তারপরে সলভ করতে হয়, যাকে বলা হয় প্রতিস্থাপন পদ্ধতি। আমি এখন সেই নিয়মে 2টা অঙ্ক তোমাদের করে দেখাচ্ছি। এখন আমি প্রতিস্থাপন পদ্ধতিতে কয়েকটি নিয়ম দেখাচ্ছি তোমাদের। যেমন ইন্টিগ্রেশন 2x - 3 হোল টু দি পাওয়ার 7 dx। আমরা যে 4টা সূত্র লিখেছি তার কোনো সূত্রেই এটি পড়ে না। এমনকি আমরা a - b হোল স্কয়ার a - b হোল কিউব এর সূত্র জানি, কিন্তু 2x - 3 হোল টু দি পাওয়ার 7 এটা কোনো সূত্রে পড়ে না। এমত অবস্থায় আমরা জেড ধরে নিয়ে তারপরে অঙ্কটি সলভ করব। এক্ষেত্রে মধ্যবর্তী অংশ 2x - 3 কে জেড ধরতে হবে। তোমরা একটু খেয়াল করে দেখো, ধরি জেড ইকুয়াল টু
2x মাইনাস 3। এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলে পাবো dz বাই dx ইকুয়াল টু 2, और आड़ी गुण करी 2 dx इक्वल टू dz और dx इक्वल टू dz बाई 2। এখন এই মানটি আমরা মূল অপেক্ষকে বসাবো। অতএব i দিয়ে ইন্টিগ্রেশন বোঝায় i ইকুয়াল টু ইন্টিগ্রেশন 2x মাইনাস 3 সমান আমরা ধরেছি z টু দি পাওয়ার 7 ইন্টু dx সমান আমরা পেয়েছি dz বাই 2। 1/2 के इंटीग्रेशনের বাইরে নিয়ে আসি, इंटीग्रेशन z टू द पावर 7 dz इक्वल टू 1/2 z टू द पावर 7 plus 1 8 divided by 8 plus c इक्वल टू 1/16 z এর মান বসাই 2x minus 3 whole to the power 8 plus c। এরপর আরেকটা অঙ্ক করি আমরা, ইন্টিগ্রেশন x e টু দি পাওয়ার x স্কয়ার প্লাস 3 dx। দেখে মনে হচ্ছে কিভাবে করা যাবে এটি। এটা খুব ইজি, ধরে নিয়ে করতে হবে। কোন অংশটাকে ধরবো, প্রতিস্থাপন পদ্ধতির নিয়মই হলো একটা অংশকে ধরে আরেকটা অংশের মান নির্ণয় করা। তো এই ক্ষেত্রে আমরা যদি x স্কয়ার প্লাস 3 কে z ধরি, তাহলে আরেকটা অংশের মান ডিফারেন্সিয়েশনের মাধ্যমে পাওয়া যাবে। z ধরলাম z ইকুয়াল টু x স্কয়ার প্লাস 3 অতএব dz বাই dx ইকুয়াল টু 2x और 2x dx equal to dz और x dx equal to dz by 2। এখন এই মানটি আমরা এখানে বসাবো। অতএব i equal to integration x dx সমান dz by 2 e to the power z 1/2 integration e to the power z dz equal to 1/2 e to the power x এর ইন্টিগ্রেশন e to the power x অতএব e to the power z এর ইন্টিগ্রেশন e to the power z plus c equal to 1/2 e to the power z এর মান হলো x স্কয়ার প্লাস 3 প্লাস c। আমি আরেকটা অঙ্ক করে দেখাচ্ছি। इंटीग्रेशन 12 x स्क्वायर इंटू एक्स क्यूब प्लस 1 dx। এখানেও একটা অংশকে z ধরে আরেকটা অংশের মান নির্ণয় করা যাবে। আমরা ধরে নেই z ইকুয়াল টু एक्स क्यूब प्लस 1 অতএব dz বাই dx ইকুয়াল টু 3x স্কয়ার और 3x স্কয়ার dx इक्वल टू dz और আমরা এখান থেকে বের করতে পারি x স্কয়ার dx এর মান x স্কয়ার dx इक्वल टू dz বাই 3। এবার মূল অপেক্ষকে এই মানটা আমরা বসাই দিব। অতএব i ইকুয়াল টু ইন্টিগ্রেশন 12 তো এখানে রয়েছে x স্কয়ার dx সমান dz বাই 3 x क्यूब प्लस 1 समान z इक्वल टू 12/3 যেহেতু এটা কনস্ট্যান্ট এটাকে বাইরে নিয়ে আসলাম ইন্টিগ্রেশন z dz ইকুয়াল টু 4 z এর ইন্টিগ্রেশন z স্কয়ার বাই 2 প্লাস c ইকুয়াল টু 2 দিয়ে 4 কে কাটাকাটি করলে 2 z এর মান x কিউব প্লাস 1 স্কয়ার প্লাস c। এই হলো প্রতিস্থাপন পদ্ধতিতে এই অঙ্কের সলিউশন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে কটি অঙ্ক করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো এই কটি নিয়ম। যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো কোয়ারিজ থাকে,
তাহলে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো ইনবক্সে। নেক্সট ক্লাসে আবার নতুন সূত্রগুলো নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। সেই সাথে আজকের এই অঙ্কগুলোতে যদি কোনো কোয়েরিজ থাকে সেগুলো সম্পর্কে আগামী ক্লাসে আলোচনা করা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।